নমস্কার। আজকে আমরা সৈয়দ বংশ নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, সৈয়দ রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সৈয়দ রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন খিজির খাঁ। খিজির খাঁ সৈয়দ রাজবংশের প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, সৈয়দ রাজবংশ দিল্লির সিংহাসনে কত বছর রাজত্ব করেছিল? সৈয়দ রাজবংশ দিল্লির সিংহাসনে প্রায় 37 বছর রাজত্ব করেছিল। পরবর্তী প্রশ্ন, সৈয়দ রাজবংশের রাজত্বকাল কোনটি? সৈয়দ রাজবংশের রাজত্বকাল হল 1414 থেকে 1451। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, খিজির খাঁ পূর্বে কার সেনাপতি বা প্রতিনিধি হিসাবে কাজ করতেন? খিজির খাঁ প্রথমে তৈমুর লংয়ের প্রতিনিধি হিসাবে বা সেনাপতি হিসেবে কাজ করতেন। তৈমুর লং কবে ভারত আক্রমণ করেছিলেন? তৈমুর লং 1398 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেছিলেন। তৈমুর লংয়ের ভারত আক্রমণের সময় দিল্লির সুলতান কে ছিলেন? দিল্লির সুলতান ছিলেন নাসিরউদ্দিন মোহাম্মদ শাহ। ঠিক আছে, নাসিরউদ্দিন মোহাম্মদ শাহ। খিজির খাঁ সিংহাসনে বসার পর কোন উপাধি গ্রহণ করেছিলেন? রায়াত ই আলা। রায়াত ই আলা এই উপাধিটা গ্রহণ করেছিলেন। খিজির খাঁ কোন উপাধি গ্রহণ করেননি? খিজির খাঁ কোন উপাধি গ্রহণ করেননি? তো খিজির খাঁ তিনি তৈমুর লং এবং তার উত্তরসূরিদের প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন। ঠিক আছে, সেই জন্য তিনি সুলতান উপাধি গ্রহণ করেননি। ঠিক আছে। সৈয়দ বংশের শাসকরা নিজেদের কার বংশধর বলে দাবি করতেন? হজরত মুহাম্মদ এর কন্যা ফতেমার বংশধর হিসেবে নিজেদেরকে দাবি করতেন। পরবর্তী প্রশ্ন, খিজির খাঁয়ের মৃত্যুর পর কে দিল্লির সিংহাসনে বসেছিলেন? খিজির খাঁয়ের মৃত্যুর পর দিল্লির সিংহাসনে বসেছিলেন মোবারক শাহ। ঠিক আছে, মোবারক শাহ। সৈয়দ বংশের কোন শাসক প্রথম আনুষ্ঠানিকভাবে শাহ উপাধি ধারণ করেছিলেন? তো মোবারক শাহ প্রথম আনুষ্ঠানিকভাবে শাহ উপাধি ধারণ করেছিলেন। তারিখ ই মোবারক শাহী গ্রন্থটি কে রচনা করেন? তারিখ ই মোবারক শাহী এই গ্রন্থটি কে রচনা করেন? ইয়াহিয়া বিন আহমেদ সরহিন্দ। ইয়াহিয়া বিন আহমেদ সরহিন্দ। তারিখ ই মোবারক শাহী গ্রন্থ থেকে আমরা প্রধানত কোন রাজবংশের ইতিহাস জানতে পারি? তো এখান থেকে আমরা মূলত সৈয়দ বংশের ইতিহাস জানতে পারি। যমুনা নদীর তীরে মোবারকবাদ শহরটি কে নির্মাণ করেছিলেন? যমুনা নদীর তীরে মোবারকবাদ শহরটি নির্মাণ করেছিলেন মোবারক শাহ। ঠিক আছে। ইয়াহিয়া বিন আহমেদ সিরহিন্দ কার রাজসভায় পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন? তো তিনি মোবারক শাহের রাজসভায় পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন। সৈয়দ বংশের শাসন আমলে কোন আফগান নেতার ক্ষমতা দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে? বহলুল লোদির ক্ষমতা দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে। মোহাম্মদ শাহের রাজত্বকালে মালবের কোন শাসক দিল্লি আক্রমণ করেছিলেন? মোহাম্মদ খলজি দিল্লি আক্রমণ করেছিলেন। মালবের শাসকের আক্রমণের সময় মোহাম্মদ শাহ কার সাহায্য চেয়েছিলেন? তো মালব শাসকের আক্রমণের সময় মোহাম্মদ শাহ বহলুল লোদির সাহায্য চেয়েছিলেন। বহলুল লোদিকে মাহমুদ শাহ কী উপাধি দিয়েছিলেন? বহলুল লোদিকে মাহমুদ শাহ খান এই উপাধিটি দিয়েছিলেন। সৈয়দ রাজবংশের শেষ শাসক কে ছিলেন? সৈয়দ রাজবংশের শেষ শাসক ছিলেন আলাউদ্দিন আলম শাহ। আলাউদ্দিন আলম শাহ কবে সিংহাসন ত্যাগ করেন? তো তিনি 1451 খ্রিস্টাব্দে সিংহাসন ত্যাগ করেন। দিল্লির কোন সুলতান স্বেচ্ছায় সিংহাসন ত্যাগ করে
বাদায়নে অবসর জীবনযাপন করেছিলেন? তো আলাউদ্দিন আলম শাহ বাদায়নে তার অবসর জীবনযাপন করেছিলেন। সৈয়দ বংশের পতনের পর দিল্লিতে কোন রাজবংশের সূচনা হয়? সৈয়দ বংশের পতনের পর দিল্লিতে লোদি বংশের সূচনা হয়েছিল। তৈমুরলং ভারত থেকে ফিরে যাওয়ার সময় খিজির খাঁকে কোন অঞ্চলের শাসক হিসেবে নিযুক্ত করে যান? তৈমুরলং যখন ভারত ছেড়ে চলে যাচ্ছেন তখন তিনি খিজির খাঁকে মুলতান, লাহোর এবং দিপালপুরের দায়িত্ব দিয়ে যান। মোবারক শাহকে কে বা কারা হত্যা করেছিল? মোবারক শাহকে কে বা কারা হত্যা করেছিল? তার নিজের উজির সাওয়ার উল মুল্ক এর নেতৃত্বে ষড়যন্ত্রকারীরা তাকে হত্যা করেছিল। সৈয়দ বংশের রাজত্বকালে ভারতের কোন অঞ্চলটি পুরোপুরি স্বাধীন হয়ে যায় এবং প্রাচ্যের সিরাজ নামে পরিচিতি লাভ করে? জৌনপুর প্রাচ্যের সিরাজ নামে পরিচিতি লাভ করে। খিজির খাঁ তার মুদ্রায় কার নাম খোদাই করেছিলেন? খিজির খাঁ তার মুদ্রায় তৈমুরলং এবং তার পুত্র শাহরুখের নাম উল্লেখ করেছিলেন, খোদাই করেছিলেন। দিল্লি সুলতানি যুগে শিয়া সম্প্রদায়ভুক্ত একমাত্র রাজবংশ কোনটি ছিল? দিল্লি সুলতানি যুগে শিয়া সম্প্রদায়ভুক্ত একমাত্র রাজবংশ ছিল সৈয়দ বংশ। সৈয়দ রাজবংশের স্থায়িত্বকাল অন্যান্য রাজবংশের তুলনায় কেমন ছিল? স্থায়িত্বকাল খলজিদের পর দ্বিতীয় স্বল্পস্থায়ী বংশ হচ্ছে এই সৈয়দ বংশ। ঠিক আছে, খলজিদের সব থেকে কম, তার থেকে দ্বিতীয় স্থানে সব থেকে কম হচ্ছে আমাদের এই সৈয়দ বংশ। পরবর্তী প্রশ্ন, কার রাজত্বকালে দিল্লির সুলতানির সীমানা মাত্র কয়েক মাইলের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছিল? আলাউদ্দিন আলম শাহের সীমানা কয়েক মাইলের মধ্যেই সীমাবদ্ধ ছিল। দিল্লি সুলতানের রাজত্ব দিল্লি থেকে পালাম পর্যন্ত বিস্তৃত। এই প্রবাদটি কোন সুলতানের সময় প্রচলিত হয়েছিল? নাসিরউদ্দিন মাহমুদ শাহ তুগলক বংশের এবং আলাউদ্দিন আলম শাহ সৈয়দ বংশের, এদের সময়কালে এই প্রবাদটি প্রচলিত ছিল। খিজির খাঁয়ের মৃত্যুর সালটি কোনটি? মানে খিজির খাঁ মারা কবে গিয়েছিলেন? 1421 খ্রিস্টাব্দে। খিজির খানের সমাধিসৌধ কোথায় অবস্থিত? দিল্লিতে অবস্থিত। সৈয়দ বংশের স্থাপত্য শৈলীর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কী ছিল? একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল অষ্টভুজাকৃতির সমাধি বা অক্টাগোনাল টম্বস। দিল্লির লোদি গার্ডেন্স অবস্থিত মোহাম্মদ শাহের সমাধি কোন স্থাপত্য রীতির উদাহরণ? এটি একটি অষ্টভুজাকৃতি স্থাপত্য রীতির উদাহরণ। সৈয়দ বংশের পর দিল্লির সিংহাসনে প্রথম আফগান রাজবংশ কে ছিলেন? সৈয়দ বংশের পর আফগান রাজবংশ ছিল লোদি বংশ। আর আফগান রাজবংশ কে প্রতিষ্ঠা করেছিলেন? তো সেই লোকটার নাম হচ্ছে বহল লোদি, যে লোদি বংশ প্রতিষ্ঠা করেছিল। কার দুর্বলতার সুযোগ নিয়ে জৌনপুরে সোরকি রাজবংশ শক্তিশালী হয়ে পড়ে? সৈয়দ রাজবংশের দুর্বলতার সুযোগ নিয়ে জৌনপুরে সোরকি নামক একটি রাজবংশ শক্তিশালী হয়ে ওঠে। খিজির খাঁ মূলত কোন উপজাতির অন্তর্গত ছিলেন বলে মনে করা হয়? খিজির খাঁ মূলত আরবীয় বা সৈয়দ বংশের উপজাতির একজন অন্তর্গত ছিলেন বলে মনে করা হয়। ঠিক আছে, যদি প্রশ্নগুলো ভালো লাগছে, এই ক্লাসটাকে যদি আপনাদের ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন এবং অন্য যে সমস্ত বন্ধুরা এই সমস্ত প্রিপারেশন লাইনে রয়েছে তাদেরকে একটু শেয়ার করুন। ঠিক আছে, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তী আরও ভিডিও দেখার জন্য। পরবর্তী প্রশ্ন, মোবারক শাহের রাজত্বকাল কত বছর ছিল? মোবারক শাহের রাজত্বকাল 13 বছর ছিল।
মোবারক শাহ কোন নদীর তীরে মোবারকবাদ শহরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন? তো তিনি যমুনা নদীর তীরে মোবারকবাদ শহরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আলাউদ্দিন আলম শাহ বাদায়নে কত বছর বেঁচে ছিলেন? তো তিনি প্রায় 27 বছর বেঁচে ছিলেন। তারপর সৈয়দ রাজবংশের পতনের মূল কারণ কী ছিল? সৈয়দ রাজবংশের পতনের মূল কারণ ছিল শক্তিশালী কেন্দ্রীয় শক্তির অভাব এবং প্রাদেশিক রাজাদের বিদ্রোহ। তৈমুরলং ভারত আক্রমণের পর দিল্লিতে কাকে নিজের প্রতিনিধি নিযুক্ত করেছিলেন? তো তিনি খিজির খাঁকে তার নিজের প্রতিনিধি নিযুক্ত করেছিলেন। খিজির খান কার কাছ থেকে দিল্লির ক্ষমতা দখল করেছিলেন? খিজির খাঁ দৌলত খাঁ লোদির কাছ থেকে। তুগলক আমলের শেষ আমির ছিল এই দৌলত খাঁ লোদি, তার কাছ থেকে সে তার দিল্লির ক্ষমতা দখল করেছিলেন। মোহাম্মদ শাহের আসল নাম কী ছিল? মোহাম্মদ শাহের আসল নাম ছিল মোহাম্মদ বিন ফারিদ। পরবর্তী প্রশ্ন, সৈয়দ রাজবংশের কোন সুলতান সবচেয়ে বেশি সময় ধরে রাজত্ব করেছিলেন? তো তিনি রাজত্ব করেছিলেন, সবথেকে বেশি সময় ধরে রাজত্ব করেছিলেন মোবারক শাহ। তিনি রাজত্ব করেছিলেন 1421 থেকে 1434 খ্রিস্টাব্দ পর্যন্ত। পরবর্তী প্রশ্ন, কোন সুলতানের আমলে মালবের মোহাম্মদ খলজি দিল্লি আক্রমণ থেকে পিছিয়ে গিয়েছিল বহলুল লোদির ভয়ে? কোন দিল্লির সুলতানের আমলে মালবের মাহমুদ খলজি দিল্লি আক্রমণ থেকে পিছিয়ে গিয়েছিলেন বহলুল লোদির ভয়ে? মানে বহলুল লোদির ভয়ে তিনি দিল্লিকে আক্রমণ করতে যাননি বা সাহস করেননি। তো কোন সুলতানের কথা এখানে বলা হচ্ছে? তো এখানে বলো, মোহাম্মদ শাহের কথা এখানে বলা হচ্ছে। তারিখ ই মোবারক শাহী বইটি কার লেখা? এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এটা কোন ভাষায় লেখা? এটা হচ্ছে ফার্সি ভাষায় লেখা। এটা কোন ভাষায় লেখা? তারিখ ই মোবারক শাহী ফার্সি ভাষায় লেখা। সৈয়দ রাজাদের সামরিক শক্তি মূলত কাদের উপর নির্ভরশীল ছিল? তো মূলত আফগান ভাড়াটে সৈন্য এবং স্থানীয় উপজাতিদের উপর নির্ভরশীল ছিল সৈয়দ রাজাদের সামরিক শক্তিটা। আমাদের শেষ প্রশ্ন আজকের, সৈয়দ রাজবংশের ইতিহাসে সারওয়ার উল মুল্ক কে ছিলেন? সারওয়ার উল মুল্ক ছিলেন মোবারক শাহের উজির, যিনি তাকে হত্যা করেছিলেন। সেই লোকটারই নাম ছিল সারওয়ার উল মুল্ক। ঠিক আছে, এইভাবেই আমরা পরবর্তী ভিডিওতে লোদি বংশ সম্পর্কে আলোচনা করব। তাই এই ভিডিওগুলোকে পরপর এবং ক্রোনোলজিক্যালি পাওয়ার জন্য আমাদের প্লেলিস্টে গিয়ে আমাদের যে ইতিহাসের প্লেলিস্ট সেটাকে চেক করতে পারেন, এবং আমাদের পরবর্তী ভিডিওগুলোকে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ঠিক আছে, এবং ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ক্লাসে।